অলরেডি সলভ হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এনইউটি। আজকে যেটা করব এনইউটি, এ ডাবল এন ইউ আই টি ওয়াই, এনইউটি, যার বাংলা অর্থ হচ্ছে কিস্তি। এনইউটি এর বাংলা অর্থ হচ্ছে কিস্তি। এনইউটি মানে হচ্ছে কিস্তি। কিস্তি মানে হচ্ছে যে টাকাটা বারবার দেওয়া হয়, এটা হচ্ছে কিস্তি। এই কিস্তি হচ্ছে দুই প্রকার। কিস্তি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি, আর একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এবং হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। এই ফিউচার ভ্যালু অ্যানুইটি হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি কিস্তিটা শুরুতে দেয়া হলে, আর একটা হচ্ছে শেষে দেওয়া হলে। শুরুতে দেয়া হলে এবং শেষে দেওয়া হলে। শেষে দেওয়া হলে ফর্মুলাটা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি, এটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। চাইলে ওআর লিখে দেওয়া যাবে, অর্ডিনারি অ্যানুইটি। এটা হচ্ছে এ, এটা হবে হচ্ছে এ ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হবে আর। আর ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ যদি শুরুতে বলে তাহলে a গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর, এর সাথে একটা অতিরিক্ত 1 প্লাস আর গুণন হবে। তাহলে লক্ষ্য করো, ফিউচার ভ্যালু অ্যানুইটি দুই প্রকার। অ্যানুইটি কাকে বলা হয়? যেটা বারবার ঘটবে, যেটা বারবার ঘটবে, একাধিকবার ঘটবে, সেটা হচ্ছে অ্যানুইটি। ঠিক আছে? যেটা শোনা যায় ভাইয়া, শোনা, থ্যাংক ইউ শোনাম। আচ্ছা, যদি প্রতি বছরই ঘটে, প্রত্যেকটা পিরিয়ডেই ঘটে, তখন সেটা হচ্ছে কিস্তি। এবং এই কিস্তিটা হচ্ছে ফিউচার ভ্যালু কিস্তি হচ্ছে দুই প্রকার। একটা ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, আর একটা ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। যেটা কিস্তির টাকা বছর শেষে দেওয়া হয়, যেটা শেষে ঘটবে সেটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, আর শুরুতে ঘটলে হচ্ছে অ্যানুইটি ডিউ। আর শুরু শেষ কিছু বলা না থাকলে সবসময় অর্ডিনারি ধরে কাউন্ট করতে হবে। এবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দুই প্রকার। এটাও হচ্ছে যদি শুরুতে বলা থাকে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিও হচ্ছে দুই প্রকার। যদি শুরুতে বলা থাকে, তাহলে শুরুতে বলা থাকলে হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এটাও হচ্ছে ডিউ, a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে আর। আর যদি এটা হচ্ছে শুরুর ক্ষেত্রে একটা অতিরিক্ত 1 প্লাস আর হবে, অতিরিক্ত 1 প্লাস আর হবে। আর শেষে বলা থাকে, যদি শেষে বলা থাকে, এন্ডিং, যদি শেষে বলা থাকলে তখন হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি, এটা হবে a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে r। এটা হচ্ছে শুরু এবং শেষ। অ্যানুইটি কত প্রকার? দুই প্রকার। রবিন স্যার, আজকে কি ফিনান্সের ক্লাস হচ্ছে? জি রবিন, আজকে ফিনান্সের ক্লাস হচ্ছে। তাহলে অ্যানুইটি কত প্রকার? অ্যানুইটি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এই ফিউচার ভ্যালু অ্যানুইটি আবার দুই প্রকার। একটা হচ্ছে অ্যানুইটি ডিউ, আর একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিও দুই প্রকার। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। তো এখানে দেখো চারটা সূত্র আছে। তো এই শুরু এবং শেষের পার্থক্য হচ্ছে এখানে একটা অতিরিক্ত 1 প্লাস আর হয়, শেষে 1 প্লাস আর হয় না। এই যে এখানেও দেখো অতিরিক্ত 1 প্লাস আর আছে, এখানে কিন্তু 1 প্লাস আর হয় না। তো ঠিক গতদিনের লেকচারের মতো এখানেও যদি মাল্টি পিরিয়ড দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে? মাল্টি পিরিয়ড দেওয়া থাকে। যদি মাল্টি পিরিয়ড দেওয়া থাকে, মনে আছে তোমাদের? যদি মাল্টি পিরিয়ড দেয়া থাকে তাহলে যত জায়গায় আর আছে আর না লিখে লিখতে হবে আর বাই এম, আর যত জায়গায় এন আছে এন না লিখে লিখতে হবে হচ্ছে এন গুণন এম। মনে থাকবে? যদি মাল্টি পিরিয়ড দেওয়া থাকে সূত্রের যত জায়গায় আর আছে সেটা আর কে লিখতে হবে কি আর বাই এম, আর যত জায়গায় এন আছে তত জায়গায় হবে এন গুণন
n গুণন m, যত জায়গায় r আছে r বাই m আর যত জায়গায় n আছে n গুণন m। আমি পুরো সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, তখন সুবিধা হবে। একটু ছোট ছোট করে লিখে দিলে তখন একবারে সবগুলো লিখে দিতে হবে, সবার জন্যই সুবিধা হবে। তাহলে এনুইটি বা কিস্তি, এনুইটি বা কিস্তি হচ্ছে কত প্রকার? এনুইটি বা কিস্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফিউচার ভ্যালু এনুইটি, আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু এনুইটি। ফিউচার ভ্যালু এনুইটি আর প্রেজেন্ট ভ্যালু এনুইটি। তো ফিউচার ভ্যালু এনুইটি হচ্ছে যদি বিগিনিং বলা থাকে, বিগিনিং বলা থাকলে ফর্মুলাটা হবে ফিউচার ভ্যালু এনুইটি ডিউ। এটা বছরের শুরুতে নির্দেশ করে, এটা হবে a গুণন 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r। এখানে একটা অতিরিক্ত 1 প্লাস r হবে, আর যদি এন্ডিং বলা থাকলে ফর্মুলাটা হবে ফিউচার ভ্যালু অর্ডিনারি এনুইটি। এটা হচ্ছে a গুণন 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হবে r। শুধু এই অংশটা হবে না। আর সূত্রে যদি মাল্টি পিরিয়ড দেওয়া থাকে, মাল্টি পিরিয়ড থাকলে সূত্রের যত জায়গায় r আছে r কে লিখতে হবে r বাই m, এবং সূত্রের যত জায়গায় n আছে লিখতে হবে হচ্ছে n গুণন m। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাল্টি পিরিয়ড। মাল্টি পিরিয়ড কি আমি গত লেকচারে বলছি, তারপরেও আমি আজকে আবার বলে দিচ্ছি যে মাল্টি পিরিয়ড কি। এই প্রেজেন্ট ভ্যালুটার সূত্রটা লেখার পরে মাল্টি পিরিয়ড নিয়ে আলোচনা করব। এই প্রেজেন্ট ভ্যালু এনুইটি এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে যদি বিগিনিং বলা থাকলে তখন হবে প্রেজেন্ট ভ্যালু এনুইটি ডিউ সমান হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড r। এই বিগিনিং বলা থাকলে অতিরিক্ত একটা হবে 1 প্লাস r। আর যদি এন্ডিং বলা থাকলে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনুইটি, অর্ডিনারিটা মেনশন না করলেও হয়, সেটার ফর্মুলা হবে হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড হবে হচ্ছে r। এই শুধু এই অংশটা হবে না। এখানেও একই কথা, যদি মাল্টি পিরিয়ড বলা থাকে, যদি মাল্টি পিরিয়ড থাকলে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা চেঞ্জ হয়ে কি হবে? r সমান হবে r বাই m, এরপরে n সমান হবে হচ্ছে n গুণন m। এখন যারা আজকে নতুন ক্লাস করতেছো তাদের মনে হতে পারে যে হোয়াট ইজ মাল্টি পিরিয়ড। মনে রাখবা প্রশ্নে যদি মান্থলি বলা থাকে, MONTHLY মান্থলি বলা থাকলে মাল্টি পিরিয়ডটা হবে, যদি মান্থলি বলা থাকে মাল্টি পিরিয়ডটা হবে 12, মানে প্রতি মাসে একবার, তার মানে 12 মাসে কতবার হবে? 12 বার। যদি বাই মান্থলি বলা থাকে তাহলে m এর মান হবে 2 মাস পর পর, মানে কতবার হবে? বছরে 6 বার। যদি কোয়ার্টারলি বলা থাকে, কোয়ার্টারলি বলা থাকলে m এর মান হবে 4। যদি কোয়ার্টারলি বলা থাকে তাহলে m এর মান কত হবে? 4। এটা হচ্ছে বাই মান্থলি, মানে 2 মাস পর পর। এটা হচ্ছে 2 মাস পর পর। কোয়ার্টারলি বলা থাকলে m এর মান কত হবে? 4। তারপরে হচ্ছে যদি হাফ ইয়ারলি বলা থাকে, m এর মান হবে 6 মাস পর পর, মানে 2। এরপরে যদি উইকলি বলা থাকে, উইকলি বলা থাকলে মানে 7 দিন পর পর, তার মানে m এর মান হবে 52। এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে মাল্টি পিরিয়ড। যদি কোশ্চেনে মাল্টি পিরিয়ড থাকে, আবার বলছি, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড থাকে তাহলে ফর্মুলার যত জায়গায় r আছে তাহলে সেটাকে লিখতে হবে r বাই m, এবং যত জায়গায় n আছে তত জায়গায় লিখতে হবে n গুণন m। তাহলে এখন পর্যন্ত দেখো
এখন পর্যন্ত দেখো আমরা কিন্তু এখানে চারটা সূত্র পাইছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির কয়টা? দুইটা। এই যে একটা দুইটা। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির দেখো একটা দুইটা, এবং ফিউচার ভ্যালু অ্যানুইটির দেখো দুইটা ফর্মুলা পাইছি। তাহলে টোটাল ফর্মুলা কত হলো? চারটা। খুব ভালো করে বুঝো এই জায়গাটা। তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ফর্মুলা পাওয়া গেছে দুইটা, বিগিনিং এন্ডিং। ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা পাওয়া গেছে দুইটা। দুই আর দুই কয়টা হলো? চারটা। এখানে যদি এম এর মান না থাকে, এখানে যদি এম না থাকে, অর্থাৎ মাল্টি পিরিয়ড না থাকে। এখন কোশ্চেন হচ্ছে মাল্টি পিরিয়ড যদি থাকে, এম থাকলে মাল্টি পিরিয়ড থাকলে এই যে সূত্রে দেখো এখানে আর হবে আর বাই এম, এটা হবে এম গুণন এম, আর বাই এম, আর বাই এম, এটা হবে এম গুণন এম, এটা হবে আর বাই এম। অর্থাৎ এই যে চারটা মূল সূত্র, চারটা মূল সূত্রের যত জায়গায় আর আছে সেটা আর আর হবে না, কি হবে? আর বাই এম। দেখো এখানে কয়টা আর আছে? একটা আর, দুইটা, তিনটা। তিনটা আর এর জায়গায় হবে আর বাই এম। তিনটা আর এর জায়গায় কি হবে? আর বাই এম। তিনটা আর এর জায়গায় হবে আর বাই এম। আর হচ্ছে এন কত জায়গায় আছে? এন আছে এই যে এক জায়গায়। তাহলে এইটা হবে এন গুণন এম, এন গুণন এম। কি ক্লিয়ার? এইখানে দেখো আর কয়টা আছে? 1 2 3, আর এর জায়গায় হবে আর বাই এম। এইখানে আর কয়টা আছে? দুইটা, আর এর জায়গায় হবে আর বাই এম, আর এন এর জায়গায় কি হবে? এন গুণন এম। একদম বাংলা ভাষায় যেটা আমি বলতে চাচ্ছি, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড থাকে তখন মূল সূত্র না হয়ে সূত্র হবে যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে হবে আর বাই এম, যেখানে যেখানে এন আছে সেখানে হবে এন গুণন এম। তাহলে দেখো যে এই যে মাল্টি পিরিয়ড না থাকলে হবে একরকম, আর মাল্টি পিরিয়ড থাকলে হবে আর এক রকম। মাল্টি পিরিয়ড থাকলে হবে একরকম, আর মাল্টি পিরিয়ড না থাকলে হবে আর এক রকম। স্যার ফিনান্সের বেসিক ক্লাসগুলো তো পাই নাই। স্যার ফিনান্সের বেসিক লাগে না, ফিনান্স হচ্ছে জাস্ট লাইক অ্যাজ আপনার ফিজিক্স, এটা হচ্ছে শুধু ফর্মুলা নির্ভর অঙ্ক। এই চ্যাপ্টারের আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে, আপনি শুধু গ্রুপ থেকে দুইটা ক্লাস দেখে নেবেন। আর আপনি যদি একটা ক্লাসও না দেখেন, আজকের ক্লাসটা দেখলে আপনি আজকের ক্লাসটা বুঝবেন। এখানে দেখেন আমি বলতেছি যে এনইটি, একটা কথা বলছি এনইটি। হোয়াট ইজ এনইটি? এনইটির বাংলা অর্থ হচ্ছে কিস্তি, যে টাকাটা বারবার দেওয়া হয়। ঠিক আছে, নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যে ঘটনাটা বারবার ঘটবে এটা হচ্ছে কিস্তি। তো কিস্তি দুই রকমের, একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এটা আবার কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। যদি বিগিনিং বলা থাকে সেটা অ্যানুইটি ডিউ, আর যদি অর্ডিনারি থাকে এন্ডিং বলা থাকে সেটা হচ্ছে অর্ডিনারি। আর বিগিনিং অর্ডিনারি যদি কিছু বলা না থাকে তখন সেটা হচ্ছে অর্ডিনারি। আবার দেখেন ফিউচার ভ্যালু অ্যানুইটি কয় প্রকার? ফিউচার ভ্যালু অ্যানুইটিও কিন্তু কত প্রকার? দুই প্রকার। সেটা হচ্ছে একটা বিগিনিং বলা থাকবে আর একটা হচ্ছে এন্ডিং বলা থাকবে। যদি বিগিনিং বলা থাকে তাহলে সেটা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, এখানে একটা 1 প্লাস আর অতিরিক্ত আসবে। আর যদি এন্ডিং বলা থাকে তখন এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, এখানে 1 প্লাস আরটা বলা অতিরিক্ত 1 প্লাস আরটা এখানে আসবে না। এখন কোশ্চেনে যদি বিগিনিং থাকে সেটা হবে কি? যদি বিগিনিং থাকে সেটা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, আর যদি এন্ডিং থাকে সেটা হবে অর্ডিনারি অ্যানুইটি। আর যদি কিচ্ছু না বলে তখন অর্ডিনারি অ্যানুইটি ধরে অঙ্ক করতে হবে। এখন একটা কথা বলছি, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড থাকে, মাল্টি পিরিয়ড হচ্ছে একাধিক, যদি ঘটনাটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার ঘটে, একাধিকবার, যেমন যদি মান্থলি বলা থাকে তার মানে প্রতি মাসে একবার, তাহলে 12 মাসে কতবার? 12 বার। যদি বাই মান্থলি বলা থাকে মানে 2 মাস পর পর ঘটে, তাহলে 12 মাসে কয়বার ঘটবে? 6 বার। আর যদি কোয়ার্টারলি বলা থাকে তখন 3 মাস পর পর ঘটবে, তাহলে বছরে কতবার ঘটবে? 4 বার। হাফ ইয়ারলি যদি বলে তার মানে বছরে কতবার ঘটবে? এখানে হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস পর পর, তার মানে ঘটনাটা ঘটবে বছরে কতবার? 2 বার। আর উইকলি মানে 7 দিন পর পর, 52 সপ্তাহে 1 বছর, দ্যাট মিন্স হচ্ছে 52 বার। এখন আমরা এখানে মূল সূত্র কয়টা পাইছি? 4টা। মূল সূত্র কয়টা পাইছি? 4টা। এখন দেখেন যদি এই কথাগুলো বলা থাকে, নিচের এই কথাগুলো যদি বলা থাকে মাল্টি পিরিয়ড, তখন ফর্মুলাটা চেঞ্জ হবে। এখানে হবে আর বাই এম
এটা হবে n গুণন m, এটা হবে r বাই m, এটা হবে r বাই m, এখানে এটা হবে r বাই m, এটা হবে r বাই m, এটা হবে n গুণন m। অর্থাৎ সূত্রের যত জায়গায় r আছে সেটা হবে r বাই m, আর যত জায়গায় n আছে সেটা হবে n গুণন m। এটাই হচ্ছে মূল সামারি। তাহলে দেখো চারটা সূত্র, সেটা যদি m এর মান বসাই দেই তখন হচ্ছে কিন্তু 8টা, 4 দুগুণ কয়টা হচ্ছে 8টা সূত্র। তো আমরা 8টা সূত্র মুখস্থ করব না, মুখস্থ করব মূলত দুইটা সূত্র। আমি ব্যাখ্যা দিচ্ছি পরে। আমি আবার বলতেছি আরেকবার যে প্রথমে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, এইবার ফাইনালি ভালো করে বোঝার চেষ্টা করো। a গুণন 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 1 প্লাস r ডিভাইডেড r, এটা হচ্ছে ডিউ, এটা হচ্ছে শুরুতে, এবং এখানে যদি মাল্টি পিরিয়ড না থাকে। এবার আসি শেষে, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, এটা হচ্ছে a গুণন 1 প্লাস r, 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 1 প্লাস r হবে না, আর এখানে হবে r এর মানটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যদি মাল্টি পিরিয়ড না থাকে। তাহলে এখন যদি মাল্টি পিরিয়ড থাকে তখন কি হবে, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, এটা হবে a গুণন 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m মাইনাস 1 ইনটু 1 প্লাস r ডিভাইডেড m, ডিভাইডেড হবে r বাই r ডিভাইডেড m। মানে মূল ফর্মুলাটা লক্ষ্য করো, এই মূল ফর্মুলার যত জায়গায় r আছে সেটা r না হয়ে কি হলো r বাই m, আর যত জায়গায় n আছে n না হয়ে n গুণন m। এরপরে হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি, এটার ফর্মুলা হচ্ছে a গুণন 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m মাইনাস 1 ডিভাইডেড হবে r বাই m। এই ফর্মুলাটার মতো, হ্যাঁ এই ফর্মুলাটার মতোই, শুধু r এর জায়গায় কি r বাই m আর n এর জায়গায় হচ্ছে n গুণন m। তাহলে এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ সমান হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস r ডিভাইডেড হচ্ছে r, এটা হচ্ছে ডিউ। আর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি, এটা হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে r। এখন যদি মাল্টি পিরিয়ড থাকে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ সমান হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m ইনটু হবে 1 প্লাস r বাই m ডিভাইডেড হবে হচ্ছে r বাই m। আর এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি সমান হবে হচ্ছে a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m ডিভাইডেড হবে এটা r বাই m। শুধু এই অংশটা হবে না, তোমরা শুধু একটা জিনিস চিন্তা করো, মাত্র 4টা সূত্র আমি তোমাদেরকে কতক্ষণ ধরে পড়াচ্ছি, মোটামুটি ভাবে প্রায় 24-25 মিনিট হয়ে গেছে। আমি মাত্র 4টা সূত্র আলোচনা করছি। আর আমি কিন্তু চাইলে সরাসরি সূত্র লিখে দিয়ে বলতে পারতাম যে মুখস্থ করে নিও, আমি কিন্তু সেই কাজটা করি নাই। তাহলে এর থেকে বেসিক আর তোমরা কি চাও, এটা আমার বোধগম্য না, এবং এর থেকে আর কিভাবে ভালো বোঝাতে হবে সেটাও আমার জানা নাই। আমি মাত্র 4টা সূত্র তোমাদেরকে 24-25 মিনিট ধরে পড়াচ্ছি। কি ক্লিয়ার? যাতে তোমাদের সূত্রটাও খুব হার্ডলি মুখস্থ করতে না হয়। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এখানে অলরেডি 8টা সূত্র হয়ে গেছে, তাহলে আমি কোনটা মুখস্থ করব? তোমার কাজ হচ্ছে এই যে 1 নাম্বার, এইটা মুখস্থ করবা, 1 নাম্বারটা মুখস্থ করবা, এইখানকার 1 নাম্বারটা মুখস্থ করবা। তাহলে কয়টা মুখস্থ হলো? জাস্ট 2টা। এখন 2টাকে আমরা 8টা কিভাবে তৈরি করব? তাহলে এইটা শুরুতে 1 প্লাস r, শুরুতে 1 প্লাস r, এখন শুরু না হয়ে যদি শেষ হয় এই সূত্রটাই শুধু 1 প্লাস rটা হবে না। তার মানে এইটা মুখস্থ থাকলে কিন্তু এটা আমরা পারবো, আবার যদি এইটা মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা এটা পারবো। তার মানে 2টা সূত্র হলো। আর মনে রাখবা যদি মাল্টি পিরিয়ড থাকে তাহলে r এর জায়গায় কি হবে? r বাই m, n এর জায়গায় হবে n গুণন m, r এর জায়গায় r বাই m, n গুণন m। তাহলে এইটা মনে থাকলে আমার এইটা মনে থাকতেছে, আবার এখান থেকে এই জায়গায় আসার জন্য এই অংশটা বাদ। তাহলে এইটা যদি মনে রাখতে পারি আমি, তাহলে এইটা পারতেছি। এইখান থেকে যদি এই অংশটা কেটে দেই তাহলে আমি এই ফর্মুলাটাও পাচ্ছি। আশা করি ক্লিয়ার।
তাহলে এইখানে মূলত কয়টা ফর্মুলা আছে? 1 2 3 4 4 দুগুণ আছে 8টা ফর্মুলা। এই 8টার মধ্যে তোমরা যদি জাস্ট এই দুইটা সূত্র মুখস্থ করতে পারো তাহলে তোমাদের 8টা ফর্মুলার কাজ শেষ। আশা করি সবাই বুঝছো। এবার এখানে আমি বললাম যে এখানে কিন্তু মোট 16টা সূত্র আছে। তাহলে 8টা 8-এর দ্বিগুণ 16টা। কি কারণে? তোমাকে অনেক সময় বলবে, তোমাকে প্রশ্নে বলবে যে ফিউচার ভ্যালু অ্যানুইটি কত, অনেক সময় বলবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কত, অনেক সময় বলবে কিস্তির মান কত। এই যে এর মানটা কত, এই মানটা বের করতে বলবে। এর মান কত, এর মান কত, এর মান কত, এই যে এ কত, এই যে এ কত, এই যে এ কত। তাহলে যদি এ বের করতে বলে তাহলে এই 8টাকে আমরা অল্টার করে এই অংশটা এই সাইডে সমাধান করলে সে ভাগ হবে, এই অংশটা এর সাথে ভাগ হবে, এই পুরো অংশটা এইদিকে এসে ভাগ হবে, এই পুরো অংশটা এইদিকে এসে ভাগ হবে, এই পুরো অংশটা এইদিকে এসে ভাগ হবে, এই যে এখানকার অংশটা এখানে ভাগ হবে, এই অংশটা এখানে ভাগ হবে, এই অংশটা এখানে ভাগ হবে। তা আমাদের অ্যাকচুয়ালি এত মুখস্থ করার দরকার নাই। আমরা এই তখন এই মানটা প্রশ্নে দেওয়া থাকবে, এই মানগুলো তখন প্রশ্নে দেওয়া থাকবে। আমরা এই মানগুলো বসাবো, এ কে এ লিখবো, তারপরে সমাধান করে এ এর মান নির্ণয় করব। ক্লিয়ার? সমাধান করে কার মান নির্ণয় করব? এ এর মান। এটাই হচ্ছে যে আমাদের এই 8টা ফর্মুলা জানলে তখন 16টা হয়ে গেল। এর মান নির্ণয় করব সমাধান করে। আবার এই একটা আর এই একটা জানলে আমাদের এই দুইটা জানলে কয়টা হচ্ছে? 4টা। এই 4টা জানলে জানা হচ্ছে এই 4টা 8টা, আর এই 8টা জানা হলে বাকি জানা হচ্ছে 8টা। তাহলে 8 8 16টা ফর্মুলার কাজ হবে শুধুমাত্র কয়টা দিয়ে? এই দুইটা দিয়ে। যাই হোক, আমরা এখন অঙ্ক করব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝবো কিস্তি? অঙ্কে আমি কিভাবে বুঝবো যে কিস্তি? নরমালি পার, এগুলো স্ক্রিনশট নিয়ে নিও। পার, এভরি, ইচ, পার, এভরি, ইচ, তারপরে ইনস্টলমেন্ট, এই কথাগুলো যদি বলা থাকে, এই কথাগুলো যদি বলা থাকে বুঝতে হবে যে এটা অ্যানুইটি। এই কথাগুলো যদি বলা থাকে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যানুইটি। যদি এই কথাগুলো বলা থাকে তখন বুঝতে হবে যে এটা অ্যানুইটি এর ম্যাথ। তো এখান থেকে নরমালি অ্যানুইটি থেকে কি কি বের করতে বলতে পারে? অ্যানুইটি থেকে বলতে পারে যে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ অথবা অর্ডিনারি, কোনটা কত? ডিউ হলে ডিউ এর ফর্মুলা হবে, অর্ডিনারি হলে অর্ডিনারির ফর্মুলা হবে। আবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ অথবা অর্ডিনারি, যে কোনো একটা চাইতে পারে, এটা অথবা এটা, এটা অথবা এটা। আবার বলতে পারে যে কিস্তির মান কত, কিস্তির মান কত। নরমালি এখান থেকে এনারা আর চায় না, এখান থেকে কিস্তি চায় অথবা ফিউচার ভ্যালু চায় বা প্রেজেন্ট ভ্যালু চায়। তাহলে এই পার প্লাস টাইম, এভরি প্লাস টাইম, ইজ প্লাস টাইম, এ প্লাস টাইম, ঠিক আছে? এই পার, এভরি, ইজ, তারপরে এর সাথে যদি টাইম যুক্ত থাকে, টাইম মানে ইয়ার বা মান্থ, কোনো কিছু যদি বলা থাকে, যদি বলে পার মান্থ, এভরি মান্থ, ইচ মান্থ, এ মান্থ, অথবা যদি বলে পার ইয়ার, এভরি ইয়ার, ইচ ইয়ার, এ ইয়ার, হ্যাঁ, অথবা যদি ইনস্টলমেন্ট বলা থাকে তখন বুঝবো আমরা এটা হচ্ছে অ্যানুইটির অঙ্ক। কি বুঝবো আমরা? অ্যানুইটির অঙ্ক। ক্লিয়ার? তাহলে এখন আমরা অঙ্ক শুরু করব।
শীটটা বের করো, হাতে নাও। শীটটা হাতে নিয়ে অঙ্ক নাম্বার হচ্ছে আচ্ছা, শীটটা হাতে নিয়ে অঙ্ক নাম্বার করব আমরা 19 নাম্বার অঙ্ক। 19 অঙ্ক নাম্বার 19 বলছে ইউ ওয়ান্ট টু বাই এ মোটরসাইকেল জাস্ট আফটার 4 ইয়ার্স ফ্রম নাও। তার মানে এন এর মান হচ্ছে 4। এন এর মান কত? 4। দা মোটরসাইকেল উইল কস্ট 2 লাখ। আচ্ছা, কত বছর পরে মোটরসাইকেল কিনবা তোমরা? বলো, মোটরসাইকেল কিনবা কত বছর পরে? 4 বছর পরে। আর ওই সময় মোটরসাইকেলের দাম কত? 2 লাখ। দ্যাট মিন্স এটা হচ্ছে ফিউচার ভ্যালু 2 লাখ। ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে। বলছে ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু ডিপোজিট এনবিএল এট 6% ইন্টারেস্ট পার অ্যানাম বাই মান্থলি ইনস্টলমেন্ট। এখানে বাই মান্থলি, একটা সাবধান থাকতে হবে, আমরা কিন্তু একটা শব্দ পড়ছি বাই মান্থলি, সেটার বানান হচ্ছে বিআই, বাই মান্থলি, MONTHLY। এটা কিন্তু বলছে বিওয়াই, বাই মান্থলি। এটা আর এটা কিন্তু এক জিনিস না, দুটো আলাদা। এটা মানে দ্বারা, এটা দ্বারা বোঝাচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট। তার মানে এম এর মান হচ্ছে 12। এম এর মান কত? 12। এই যে মান্থলি ইনস্টলমেন্ট, আমি বললাম যে মান্থলি বলা থাকলে এম এর মান হয় 12। মান্থলি ইকুয়াল এম এর মান হচ্ছে 12। দ্যাট মিন্স এখানে মাল্টি পিরিয়ড আছে। আচ্ছা, দেখি পরের ঘটনা দেখি। বলছে হোয়াট ইজ ইওর মান্থলি ইনস্টলমেন্ট। তোমাদেরকে বাহির করতে বলছে কিস্তির পরিমাণ কত। তাহলে এখন হচ্ছে যে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, মূল দুইটা সূত্রে সব সময় একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাই দেই। সেটা হচ্ছে মূল দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র লিখে রাখবা। মূল দুইটা সূত্রের কয়টা? যে কোনো একটা। কোশ্চেন হচ্ছে কোনটা। এই যে দেখো, এখানে ফিউচার ভ্যালু আছে, তার মানে ফিউচার ভ্যালুর ফর্মুলা প্রয়োগ করব। এখানে দেখো শুরু শেষ কিছু বলা নাই। আমার কাছে তো শীট নাই স্যার। শিলামণি গ্রুপে দেখেন শীট আছে। গ্রুপে দেখেন, প্রতিদিন আপনাদেরকে এক জিনিস বোঝাইতে হয়। গ্রুপে দেখেন শীট আছে, আর দয়া করে একটু গ্রুপে নজর রাখবেন। এখন এখানে কি দেওয়া আছে? ফিউচার ভ্যালু। তার মানে কিস্তি বের করতে বলছে, বোঝা যাচ্ছে এটা কিস্তির অঙ্ক। কিস্তির অঙ্ক কয়টা? দুইটা, একটা প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। যেহেতু দেওয়া আছে ফিউচার ভ্যালু, দ্যাট মিন্স আমাকে ফিউচার ভ্যালুর ফর্মুলা প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু শুরু শেষ কিছু বলা নাই। তাহলে শেষের সূত্র হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি। ফর্মুলা কি? এ গুণন, আগে মূল সূত্রটা লিখবা তোমরা, 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে আর। এটা হচ্ছে মূল ফর্মুলাটা, 1 প্লাস আর। এটা হচ্ছে শুরুতে বলা থাকলে। তো যেহেতু শুরুতে বলা নাই, দ্যাট মিন্স এই অংশটা কিন্তু আর হবে না। শুরুতে যেহেতু বলা নাই, এই অংশটা আর হবে না। এখন দেখো মাল্টি পিরিয়ডের মান আছে, তাহলে এই আরটা কি হবে? আর বাই এম। এটা হবে আর বাই এম, এটা হবে এন গুণন এম। ক্লিয়ার? তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে প্রশ্নে? দেখো 6%। আর এর মান সমান 6%। তাহলে আর বাই এম টা বের করে নিবা। 6% ভাগ হচ্ছে কত? 12। তাহলে 6% কে 12 দ্বারা ভাগ করো। দেখো এখানে আর এর মান আছে 6%। 6 ভাগ হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 0.5%। 0.5 কে আবার 100 দিয়ে ভাগ করলে হবে 0.005। এটা হচ্ছে আর বাই এম। আর এন গুণন এম হবে, এন এর মান 4, এম এর মান কত? 12। 4 12 হচ্ছে 48। এন গুণন এম, এটা হচ্ছে 48। তাহলে এই যে আমাদের মোটামুটি ভাবে মান পেয়ে গেছি আমরা। এখন কাজ হচ্ছে শুধু আমরা মানগুলো বসায় দেব। আমি আবার বলতেছি, আর বাই এম, আর এর মান কত ছিল? 6%, 12। তাহলে এটা হচ্ছে 0.005। কারণ হচ্ছে 10% মানে কি? 10% মানে 10 ভাগ 100। তাহলে পয়েন্ট কত হয়? 10। ঠিক সেইভাবে 0.5% মানে হচ্ছে 0.5 ভাগ হচ্ছে 100। এটা হচ্ছে 0.005। তাহলে এখন আমাদের সব মান বের করা শেষ। এখন আমরা এখানে মানগুলো বসায় দেব। তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি, এটার মান দেওয়া আছে হচ্ছে 2 লাখ। এই যে 2 লাখ, এর মান নির্ণয় করব। তাহলে 1 প্লাস আর বাই এম কত বের হয়ে গেছে? 0.005। এন গুণন এম কত? 48 মাইনাস 1 ডিভাইডেড 0.005। এখন এই মানটা যদি আমি এখানে বসাতাম, তাহলে আরো দুইটা লাইন কিন্তু বেশি হতো।
এই যে 0.06 ভাগ হতো কত 12, এইভাবে দুটা লাইন আরো বাড়তো এবং একটু খারাপ লাগতো যে এই এত এত পেঁচানো যে লাইনগুলো আছে একটু খারাপ লাগতো। এই জন্য আমি একটু কাজ বাঁচানোর জন্য সাইড নোট দিয়ে বাহির করে নিয়ে মানগুলো বসাই দিছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা হবে 2 লাখ সমান হচ্ছে a গুণন এই মানটা আমরা সলভ করব। তাহলে 1.005 মানে এটার সাথে এটা যোগ করলাম, এর পাওয়ার হবে 48, এর সাথে মাইনাস হবে 1 ভাগ হবে 0.005, তাহলে এই মানটা হচ্ছে 54.09783। তাহলে আমরা কার মান বের করব? a এর মান। তাহলে এটা হচ্ছে 2 লক্ষ ভাগ 54.09783 সমান হচ্ছে a। তাহলে আমরা 2 লাখকে ভাগ করব আনসার দ্বারা, সুতরাং a এর মান হবে 3697 টাকা। 3697, এখানে আমি 3-5 ঘর নিয়ে নিছি, ক্যালকুলেটরে যতগুলো আসবে তোমরা চাইলে সব নিয়ে নিতে পারো। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা যদি এই একটা অঙ্ক বুঝে থাকো তাহলে এই 16টা সূত্র থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা। আশা করি বুঝছো। কারো কাছে কোনো প্রবলেম মনে হলো কিনা একটু বলেন। দ্রুত বলেন, এত সময় নেওয়া যাবে না, আপনারা সবাই একটু অলস। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন দ্রুত। আজকে বোর্ড সাউন্ড সবই বেশ ভালো দেখা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, আশা করি কোনো প্রবলেম নাই। বিশ নাম্বার একই অঙ্ক, 21 নাম্বার একই অঙ্ক, এবার 22 নাম্বার অঙ্ক নাম্বার 22। শাহরিয়ার সাইদ। আচ্ছা, এবার আসি অঙ্ক নাম্বার 22। অঙ্ক নাম্বার 22 বলছে মিস্টার আফনান ব্রজ বলছে 60,000 at 12% ইন্টারেস্ট। মিস্টার আফনান ধার করলো 60,000 টাকা। ধার করা মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দেওয়া আছে 60,000, সুদের হার আছে আর এর মান 12%। বলছে যে পে অফ দা লোন এর 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে n এর মান হচ্ছে 20, এখানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলা মানে m এর মান 9। বলছে বিগিনিং এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার হোয়াট উইল বি দা কিস্তির মান কত। এখানে একটু বোকা বানানোর মতো একটা লাইন আছে, বলছে বিগিনিং। এখন তোমরা তো বিগিনিং দেখে মনে করবে এটা শুরুর সূত্র, ভালো করে বুঝো। বলছে যে বিগিনিং শুরু হবে এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার্স মানে এখন থেকে প্রথম বছর শেষে, তার মানে ঘটনাটা শুরু হবে বছরের শেষে। আবার বলছি বিগিনিং এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার, বিগিনিং এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার। দ্যাট মিন্স কি, যে ঘটনাটা শুরু হবে প্রথম বছরের শেষে। এই বিগিনিং মানে বিগিনিং না, মনে রাখতে হবে বিগিনিং যদি বিগিনিং এ হয় দ্যাট মিন্স শুরুটা যদি শুরুতে হয় তখন শুরুর ফর্মুলা হয়, আর শুরুটা যদি শেষে হয় তাহলে শেষের ফর্মুলা হয়। এই জন্য বিগিনিং দেখেই লাফাঝাপা করা যাবে না যে বিগিনিং এর ফর্মুলা হবে। ঘটনার সূত্রপাত যদি হয় শুরুতে তাহলে বিগিনিং, সূত্রপাত যদি হয় শেষে তাহলে এন্ডিং। তো এইটাই বলছে বিগিনিং এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার, দ্যাট মিন্স এটা শেষের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যানুইটি দুই প্রকার, প্রেজেন্ট ভ্যালু এবং একটা ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর কোনটা হবে? তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট ভ্যালুর দুইটার একটা হবে, হয় অর্ডিনারি অথবা ডিউ। সেটাতে পরে আসতেছি। a গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে r। ক্লিয়ার? এবার আসি শুরু না শেষ। এখানে বলাই আছে স্পষ্ট বিগিনিং এট দা এন্ড অফ ফার্স্ট ইয়ার, শেষে, তার মানে এখানে আর 1 প্লাস r আসবে না। এবার আসি মাল্টি পিরিয়ড আছে কিনা। প্রশ্নের বলছে 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট, দ্যাট মিন্স এখানে মাল্টি পিরিয়ড নাই। কেমনে যেন বুঝবো মাল্টি পিরিয়ড? মান্থলি বলা থাকবে, মান্থলি বলা থাকলে মাল্টি পিরিয়ড কত? 12।
এরপরে যদি বাই মান্থলি বলে এটা হচ্ছে 6, কোয়ার্টারলি বললে 4, যদি হাফ ইয়ারলি বলে তখন কত হবে 2, আর যদি উইকলি বলে এটা হবে কত 52, যদি ডেইলি বা কন্টিনিউয়াসলি বলে তখন সেটা কত হবে 365। তা আমাদের বলা আছে এখানে অ্যানুয়াল দ্যাট মিন্স 1, মানে বছরে একবার, মাল্টি পিরিয়ড তাহলে 1, আগে m দ্বারা মানে 1 দ্বারা ভাগ করলে যা হবে এখানে যদি 1 দ্বারা ভাগ করি ওই আরই থাকে, এই জন্য অ্যানুয়াল বলা থাকলে বা কিছু বলা না থাকলে এখানে মাল্টি পিরিয়ডের কাজ করতে হয় না। তাহলে আমাদের দ্যাট মিন্স এইটাই ফাইনাল ফর্মুলা। এটার মান কত আছে 60,000, এর মান নির্ণয় করতে বলছে, গুণন হবে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর মানে হচ্ছে এটা 12 ভাগ কত হবে 100, তাহলে 0.12, তাহলে 0.12, n এর মান কত, n এর মান হচ্ছে 20 বছর, ভাগ হবে 0.12, তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করি 60,000 সমান হবে a গুণন, এটা ক্যালকুলেটরে তোমরা ধীরে সুস্থে সলভ করবা, লাইন বাড়াবা, আমার মতো একবারে করতে যাবে না। তাহলে 1 ভাগ 1.12 এর পাওয়ার হচ্ছে 20, 1 মাইনাস আনসার ভাগ 0.12, এই মানটা আসে 7.4694, এই মানটা 7.46944, আরো অনেক কিছু আসে, তো যাই হোক তাহলে 60,000 ডিভাইডেড কত 7.46944 সমান হচ্ছে a, সুতরাং a সমান হবে, এটা হচ্ছে 60,000 ভাগ হচ্ছে আনসার, এটা হচ্ছে 8032.72। আমার সাথে তোমাদের একটু কম বেশি হতে পারে, কারণ আমি এই মানটা নিলেও একবারে ক্যালকুলেটরে ডাইরেক্ট ভাগ করে দিছি, তো সব ঘরগুলো এখানে আরো 4-5টা ছিল সব নিয়েই ভাগ করছি, হয়তো 1 টাকা 1.5 টাকা বা 50 পয়সা 80 পয়সা এরকম কম বেশি হলেও হতে পারে, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে নিও। আশা করি বুঝছো। তাহলে আজকে আমরা করলাম কত 19, এরপরে হচ্ছে 20, 21, 22, আচ্ছা এবার আমরা পার্ট সি এর 28 নাম্বার অঙ্ক দেখব, পার্ট সি 28, এটা মুছে দিলাম। তাহলে আজকের ক্লাসে তোমাদের সবথেকে বড় প্রাপ্তি কি? বড় প্রাপ্তি হচ্ছে 16টা সূত্র আমরা মাত্র 2টা সূত্র দিয়ে শিখছি। কয়টা সূত্র? 16টা সূত্র। কয়টা সূত্র দিয়ে জানলাম? মাত্র 2টা সূত্র দিয়ে জানলাম 16টা সূত্র। এখন 28 নম্বরে দেখো 2টা রিকোয়ারমেন্ট আছে, বলছে ফাইন্ড দা ফিউচার ভ্যালু। কি বের করতে বলছে? ফিউচার ভ্যালু 100 ইনভেস্টেড ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও। 100 ইনভেস্টেড ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, মানে এখন থেকে 1 বছর পরে, তার মানে এটা হচ্ছে এন্ডিং। বলছে কন্টিনিউইং থ্রু 10 ইয়ার্স, তার মানে এখানে n এর মান আছে 10, n এর মান কত আছে 10। এরপরে হচ্ছে when the proceeds are withdrawn, মানে যখন তোলা হবে তখন ফিউচার ভ্যালুটা কত হবে। তাহলে n এর মান হচ্ছে 10, কিস্তির মান দেওয়া আছে হচ্ছে 100। কিভাবে বুঝলাম? দেখেন বলা আছে ইচ ইয়ার, আমি কিছু শব্দ আইডেন্টিফাই করে দিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইচ ইয়ার মানে ইচ প্লাস টাইম, এভরি প্লাস টাইম, এ প্লাস টাইম, ইনস্টলমেন্ট, এই কথাগুলো বলা থাকলে সেটা কিসের ফর্মুলা? সেটা হচ্ছে কিস্তির ফর্মুলা প্রয়োগ করতে হয়। তাহলে এর মান দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে? 8%। 8% মানে 8 ভাগ হচ্ছে 100 ইকুয়াল 0.08। এখানে m এর মান নাই, তাহলে আগে আমরা কি করব? যেহেতু a এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? a, কিসের মান দেওয়া আছে? a, এবং বলছে ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালুর ফর্মুলা লিখবো। লিখে a গুণন 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হবে হচ্ছে r। এখন দেখবো শুরু শেষ কিছু বলা আছে কিনা। বলছে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে। আমি বলছি ঘটনার সূত্রপাত যদি শুরুতে হয় দেখ সেটা বিগিনিং, আর ঘটনার শুরু যদি শেষে হয় সেটা এন্ডিং। শুরুতে থাকলেই শুরুতে হবে, ব্যাপারটা এরকম না। যদি বলে বিগিনিং ফ্রম নাও, বিগিনিং অফ দ্য ইয়ার, স্টার্ট ফ্রম টুডে, এই কথাগুলো বলা থাকলে বিগিনিং। আর যদি বলে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, দ্যাট মিন্স এখন থেকে 1 বছর শেষে, তখন সেটা কিন্তু এন্ডিং। বিগিনিং থাকলেই বিগিনিং হবে না।
তাহলে এটা হচ্ছে এন্ডিং এর ফর্মুলা, এটাও ক্লিয়ার। এখন দেখো মাল্টি পিরিয়ড আছে কি নাই, মাল্টি পিরিয়ড নাই, তাহলে শুধু আমাকে কিসের মান বের করতে হবে, এইটার মান। তাহলে বোঝাই যাচ্ছে এটা অর্ডিনারি, যেহেতু শুরু শেষ কিছু বলা নাই। তাহলে এটা 100 ইনটু 1 প্লাস আর, আর এর মান হচ্ছে 0.08, এন এর মান কত, এন এর মান হচ্ছে 10 মাইনাস 1 ডিভাইডেড হবে কত, আর এর মান 0.08। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আনসার। এটা হচ্ছে 1 নাম্বার। কত এর 1? 28 নাম্বারের 1। আর 2 নাম্বারও একই জিনিস বলছে, স্টার্টিং টুডে 100 ইজ ইনভেস্টেড ইস ইয়ার স্টার্টিং টুডে, মানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আজকেই, তার মানে এটা শুরুর ফর্মুলা হবে। তাহলে এখানে হবে 1 প্লাস আর, 2 নাম্বারটায় 1 প্লাস আর হবে, এবং এই জায়গায় একটা হবে 1 প্লাস 0.08, 1 প্লাস 0.08। আচ্ছা সাইদ আসসালামু আলাইকুম, যদি ক্লাসে থাকো তাহলে আমার ক্লাস শেষে অবশ্যই আমাকে একটা ফোন দিও। আচ্ছা তাহলে আমাদের 28 নাম্বারও গেল। 29 নাম্বার একই অঙ্ক, সরি 29 নাম্বার বলছে, 29 আমি করাই দিচ্ছি, করাই দিয়ে আজকে ক্লাস শেষ করব। বলছে ইউ হ্যাভ প্ল্যান টু অ্যাকুমুলেট 12,000 10 years from now for buying a car। অর্থাৎ তুমি প্ল্যান করতেছো যে একটা অ্যামাউন্ট সঞ্চয় করবা, পুঞ্জীভূত করবা বা জমাবা, এখন থেকে কত বছর, 10 বছর পরে কার কেনার জন্য টাকাটা লাগবে 12 লাখ। লাগবে কবে? 10 বছর পরে। তার মানে ফিউচার ভ্যালু অ্যানুইটির মান দেওয়া আছে হচ্ছে 12 লক্ষ টাকা, এন এর মান বলা আছে 10 ইয়ার্স। ইউ আর ডিসাইডিং টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন এ স্পেশাল অ্যাকাউন্ট that will provide you 9.5% interest per annum। আর এর মান হচ্ছে 9.5%। বলছে হোয়াট, 1 নাম্বার বলছে হোয়াট উইল বি ইওর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। কিস্তির মান কত? তাহলে আমরা জানি এই যে কিস্তির মান মানে মোট কয়টা সূত্র আমাদের 16টা, বাট আমরা শিখছি কয়টা সূত্র দিয়ে 2টা। এখন দেখি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি না ফিউচার ভ্যালু অ্যানুইটি, আমাদের ফার্স্ট ডিউটি এটা। তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে। তাহলে আমরা আসলে বেসিক সূত্রটা আগে লিখে নেই, a গুণন 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে r। বিগিনিং বলার কারণে এখানে বলছে বিগিনিং অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে, মানে এই ঘটনাটা শুরুতে ঘটছে। 1 প্লাস r। এখন দেখো মাল্টি পিরিয়ড আছে কিনা, কোনো মাল্টি পিরিয়ড নাই, তার মানে এটাই আমাদের ফাইনাল ফর্মুলা। তাহলে এই জায়গায় এটা হচ্ছে অর্ডিনারি, না অর্ডিনারি না, সরি এটা হচ্ছে ডিউ। তাহলে এখানে আমরা মানটা বসায় দেব, এটা হচ্ছে 12 লক্ষ টাকা। এর মান আমরা নির্ণয় করব 1 প্লাস আর এর মান হচ্ছে 9.5 ডিভাইডেড 100 0.095 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 10 মাইনাস 1 1 প্লাস 0.095 ডিভাইডেড আর এর মান 0.095। তাহলে আমাদের কাজ হচ্ছে সলভ করার ক্ষেত্রে এইটা যোগ করে পাওয়ার দেব 10 মাইনাস দেব 1, আবার তার সাথে গুণন করব, এই অংশটা ভাগ করব 0.095। কার মান বের করব? এর মান। এই অংশটা এখানে এসে কি করে দেব? ভাগ করে দেব। ভাগ করে দিলে সুতরাং এর মান একটা পাওয়া যাবে। আচ্ছা পাওয়ারটা কিভাবে বের করে অনেকে হয়তো তোমাদের জানা নাই। পাওয়ারটা হচ্ছে ক্যালকুলেটরের এই বাটনটা, এই যে এরকম একটা বাটন আছে ক্যালকুলেটরে, তোমরা লক্ষ্য করবা এরকম একটা বাটন আছে, এই যে আমি দেখাই দিচ্ছি, এই বাটনটা হচ্ছে পাওয়ার, এই বাটনটা হচ্ছে পাওয়ার বাটন। আচ্ছা এরপরে বলছে এইটারই 2 নাম্বারটা বলছে, 2 নাম্বার বলছে হোয়াট উইল বি ইওর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইয়ার। যখন 2 নাম্বার বললো তখন হচ্ছে যে আমাদের শুধু এই অংশটা হবে না, এন্ড অফ বলছে মানে বছরের শেষে, এটা হচ্ছে 2। ডিউটাকে কি লিখতে হবে? ডিউটাকে লিখতে হবে হচ্ছে অর্ডিনারি, তবে অর্ডিনারিটা মেনশন না করলেও হবে। এবার 3 নাম্বার বলছে হাফ ইয়ারলি ডিপোজিট। 3 নাম্বারে কি বলছে? হাফ ইয়ারলি ডিপোজিট, তার মানে এম এর মান কত? 2। এম এর মান 2 হলে আর বাই এম বের করব, 0.095 ভাগ হবে 2।
আর বাই এম বের করে নিতে হবে, এবং বিগিনিং এন্ডিং কিছু বলা নাই 3 নম্বরে, জাস্ট হবে আর বাই এম, এটা হবে আর বাই এম, এটা হবে এন গুণন এম। তাহলে এন গুণন এম বাহির করি, এন গুণন এম, এন হচ্ছে 10, এম এর মান 2, তাহলে 10 দুগুণ কত হবে 20। আর বের করব কি আর বাই এম, 0.095 ভাগ হবে 2 সমান হচ্ছে 0.0475, তাহলে 0.0475। তাহলে এখন আমরা মান বসাবো, এই মানটা আছে কত 12 লাক্স। আগের দুটায় মাল্টি পিরিয়ড ছিল না, একটা ছিল শুরু শেষ, আর এখানে মাল্টি পিরিয়ড আছে, শুরু না শেষ বলা নাই, বলা না থাকলে অলওয়েজ শেষ। তাহলে a গুণন 1 প্লাস r বাই m 0.0475, n গুণন m এর মান হচ্ছে 20 মাইনাস 1 ডিভাইডেড 0.0475। সলভ করলে আমার বের করতে হবে হচ্ছে এর মান কত, এর মান কত। আশা করি সবাই বুঝছো। স্যার 18 এর 2 নম্বরটা একটু বুঝায় দেন। 18 এর 2, এটা হচ্ছে মিথিলা, সাবিহা রহমান মিথিলা, বগুড়া আজিজুল হক কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ। 18 এর 2, ভেরি গুড কোশ্চেন। দেখেন 100 রিসিভড ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও এন্ড কন্টিনিউইং ফরএভার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এক চমৎকার একটা কোশ্চেন করছেন, সেটা নিয়ে আলোচনা করি। ফরএভার বলা থাকলে এটাকে বলা হয় পারপিচুইটি অ্যানুইটি, এই একটা মাত্র অঙ্ক ব্যতিক্রম। ফরএভার বলা থাকলে কি হয় পারপিচুইটি অ্যানুইটি, পারপিচুইটি অ্যানুইটি, এটা জাস্ট এই অ্যামাউন্ট সমান এ ভাগ আর, এ ভাগ আর অথবা আই। এই ফরএভার বলা থাকলে দাগ দিয়ে নেন, ফরএভার বলা থাকলে এটা পারপিচুইটি অ্যানুইটি, মানে এখানে যখন এন এর মান থাকে না, এন এর মান থাকে না, এটাকে বলা হয় পারপিচুইটি অ্যানুইটি। যেখানে বছর থাকবে না সেটা হচ্ছে পারপিচুইটি অ্যানুইটি, জাস্ট অ্যামাউন্টকে আর দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 100 ভাগ আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.12, এটা ভাগ করলে যা হবে সেটাই হবে आंसर। তাহলে 100 ভাগ হবে 0.12, এটা হবে 833.33। ভেরি গুড কোশ্চেন মিথিলা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হোমওয়ার্ক হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 নাম্বার তোমরা পারবা না, 32 পারবা না, তারপরে 33, না 33ও দরকার নাই। এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 34, এগুলো আমি করাই দেবো আরেকদিন। 35, এরপরে 36, 37 আমি করাই দেবো পরের দিন। এরপরে হচ্ছে 38, 39, 40, 41, 42 আমি করাই দেবো, 43, 44, 45 আমি করাই দেবো। তাহলে আমাদের অধ্যায় শেষ। কয়টা ক্লাস নিলাম? 3টা ক্লাসে কিন্তু মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসে থাকার জন্য। আর হচ্ছে যে আমি অনলাইনে নতুন শুরু করছি এই কোর্স, তোমরা যদি মনে হয় আমার সাথে থেকে তোমাদের উপকার হবে বা কাউকে কাউন্সেলিং করা যাবে, কেউ যদি জানতে চায়, মানে নিজের থেকে যেচে গিয়ে কাউন্সেলিং করার দরকার নাই, কেউ যদি জানতে চায় যে তোমরা কোথায় পড়ো, যদি আনসার হয় অনলাইন, দেন অনলাইনের প্ল্যাটফর্ম কোনটা ভালো, তোমরা চাইলে আমার কথা বলতে পারো যদি তোমাদের উপকার হয়। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে ঠিক আগামী পরশুদিন সন্ধ্যা 7:30টায়, এবং এই চ্যাপ্টারের বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। যারা ক্লাস এর আগে করো নাই তারা লেকচার 1-2টা দেখে নিবা, তারপরে এটা দেখলে তাদের জন্য সুবিধা হবে। এরপরেও আমি নেক্সট ডেটে আবার বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।